প্রেত চক্র, এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত চক্রের 96 নম্বর এপিসোডে। তোমরা যে যেখান থেকে শুনছো সকলকে একসাথে স্বাগত জানাচ্ছি। টেকনিক্যাল কিছু ফল্টের জন্য হয়তো ঘটনাটা আপলোড হতে একটু দেরি হয়েছে, আশা করছি তোমরা কিছু মনে করবে না। আজ কিন্তু তোমাদের জন্য দুটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছি। প্রথম ঘটনাটা কলকাতার একটি ফ্ল্যাটের ঘটনা, আর দ্বিতীয় যে ঘটনাটা আছে সেটা পাঠিয়েছে আবুল হোসেন মুম্বাইয়ের বান্দ্রা থেকে। তার সাথে ঘটে যাওয়া একটা অদ্ভুত ঘটনা। দ্বিতীয় যে ঘটনাটা আছে, ঘটনাটার বিশেষত্ব হলো ওই ঘটনাটা একটা কুকুরকে কেন্দ্র করে। বেশ ইন্টারেস্টিং একটা ঘটনা, আশা করছি ঘটনাটা তোমাদের সবার ভালো লাগবে। আর এই দুটো ঘটনা শুনে যদি তোমাদের মনে হয় তোমাদের কাছেও কোনো সত্যি ভৌতিক ঘটনা আছে, হতে পারে সেটা তোমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বা অন্য কারোর মুখ থেকে শোনা ঘটনা, সেই ঘটনাগুলো তোমরা খুব সহজে লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে পারো। pretchakro23@gmail.com মেল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গেলে তোমরা সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। আর আমাদের এই ঘটনাগুলোকে বেশি বেশি করে শেয়ার করে দেবে, তাহলে তোমাদের মতো যারা সত্যি ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসে তারাও হয়তো আমাদের এই এপিসোডটাকে শোনার পর আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারে। ঘটনা পাঠে আমি শুভ। দেরি না করে আজকের প্রথম ঘটনাটা শুনে নেওয়া যাক। নমস্কার প্রেতচক্রের সকল বন্ধুদের, আমার নাম রাজু সাহা, আমার বাড়ি চুচুড়া। শুভ, তুমি কেমন আছো? আশা করছি ভালো আছো। আজ আমি তোমায় যে ঘটনাটা শেয়ার করতে চলেছি, ওই ঘটনাটা আমার একজন বন্ধুর সাথে ঘটেছিল। আমরা দুজনেই একই জায়গাতে কাজ করতাম, সেই সূত্রেই আলাপ ও বন্ধুত্ব হয়। আমার বন্ধুর নাম সমীর সরকার, কিন্তু ও যেই ফ্ল্যাটটাতে থাকতো ওইখানকার ঠিকানাটা বলছি না, কিছু মালিকানা ভিত্তিক কারণে। ঘটনাটা ওই ফ্ল্যাটটাকেই কেন্দ্র করে। এবার আসল ঘটনাটা বলি। একটা 5তলা ফ্ল্যাট। ওই যে ফ্ল্যাটটা, ওই ফ্ল্যাটের 3 তলায় আমার বন্ধুর আগেও একটা ফ্যামিলি থাকতো, স্বামী ও স্ত্রী। বেশ অনেক দিন ধরেই তারা ওই ফ্ল্যাটটাতে থাকতো। একদিন এই লোকটা, যারা আগে ওই ফ্ল্যাটটাতে থাকতো, সে হঠাৎ ফ্ল্যাটটা বন্ধ করে দিয়ে বাইরে থেকে তালা মেরে সেখান থেকে চলে যায়। তাদের পাশের যে ফ্ল্যাটের লোকজন থাকতো, ওই বাড়ির একজন লোক জিজ্ঞাসা করে, কি দাদা, আপনি একা কোথায় যাচ্ছেন? বৌদি কোথায়? ওই লোকটা উত্তর দেয়, আপনার বৌদি ওর বাপের বাড়ি গেছে, আমিও সেখানেই যাচ্ছি। তো ওই লোকটা তাড়াতাড়ি করে তালা বন্ধ করে সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যায়। 1 সপ্তাহ পরের ঘটনা। ওই ফ্ল্যাটে যে কেয়ারটেকার ছিল, সে যখন ওই 3 তলার ফ্ল্যাটের কাছে গিয়ে পৌঁছায়, তখন ওই 3 তলার ফ্ল্যাটের থেকে একটা পচা গন্ধ তার নাকে এসে লাগে। সে তখনই কিছু একটা সন্দেহ করে এবং ওই ফ্ল্যাটের যে সিকিউরিটি গার্ড ছিল তাকে ব্যাপারটা জানায়। তারপর কেয়ারটেকার এবং সিকিউরিটি গার্ড দুজনে মিলে ওই 3 তলার ফ্ল্যাটের কাছে আবার আসে। আসার পর সিকিউরিটি গার্ড খেয়াল করলো যে পচা গন্ধটা খুবই তীব্র। সে কিছু একটা সন্দেহ করে কাছের পুলিশ স্টেশনে ফোন করে। পুলিশ এসে দরজা ভেঙে যখন ভেতরে ঢোকে, দেখে ঘরের ভেতরে একটা মাংস পচা গন্ধে ভরে আছে, অনেকটা মানুষ পচা গন্ধ। তারপর তারা চারিদিকে খোঁজাখুঁজি করে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর ওই ফ্ল্যাটে একটা ফ্রিজ ছিল। ওই ফ্রিজের ভেতরে 4টে প্যাকেটের মধ্যে একটা মানুষের মৃতদেহকে 4 ভাগ করে ফ্রিজে ঢুকিয়ে রাখা আছে। তারপর পুলিশ ওই ডেড বডিগুলোকে নিয়ে চলে যায়। অনুসন্ধান করার পর জানা যায়, ওই ফ্ল্যাটে যে স্বামী স্ত্রী থাকতো, স্বামী তার স্ত্রীকে কুপিয়ে খুন করে, তার মৃতদেহ কেটে প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দিয়েছিল। কারণ ছিল অবৈধ সম্পর্ক। পুলিশ ওই লোকটার অনুসন্ধান চালায় এবং প্রায় 5-6 মাস পর ওই লোকটাকে ধরেও ফেলে। এটা ছিল আগের ঘটনা। এবার এখনকার ঘটনায় আসি। আমরা যে অফিসে কাজ করতাম, সেখান থেকে আমাদের বাড়ি ফিরতে অনেকটাই কম সময় লাগতো, কিন্তু আমার ওই বন্ধুর অফিসটা অন্য জায়গায় শিফট হয়ে যায়। ওইখান থেকে তার বাড়ি যাতায়াত করতে অনেক কষ্ট হতো। তো ও ঠিক করে যে অফিসের কাছাকাছি কোনো একটা এলাকায় একটা ফ্ল্যাট ভাড়া নেবে। তখন ওই যে 5 তলা বিল্ডিংটা ছিল, ওই বিল্ডিংয়ের 3 তলায় যে ফ্ল্যাটটা, সেটা আমার বন্ধু ভাড়া নেয়।
তাড়াহুড়োর মধ্যে হয়তো কিছু খোঁজ খবর না নিয়ে ওই ফ্ল্যাটটা সে ভাড়া নিয়ে নেয়। তারপর কিছুদিনের মধ্যে সে এবং তার স্ত্রী দুজনে মিলে ওই ফ্ল্যাটটাতে উঠে আসে। উঠে আসার পর কিছুদিন বেশ ভালোই কাটে, কোনো রকম কোনো সমস্যা ছিল না। তারপর তাদের সঙ্গে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। সেই ঘটনাগুলো এখানে আমি তোমাকে বলবো। তার আগে ফ্ল্যাটটার একটু বর্ণনা দিই। ফ্ল্যাটটাতে দুটো বেডরুম আছে, একটা কিচেন, একটি বাথরুম এবং একটা বড় ডাইনিং রুম আছে। একদিন রাত 11টা-12টা নাগাদ আমার বন্ধু স্ত্রী সে বেডরুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে এবং আমার বন্ধু ডাইনিং রুমে যেখানে খাবারের ডাইনিং টেবিলটা ছিল তার উপরে ল্যাপটপ নিয়ে বসে অফিসের কিছু কাজ করতে থাকে। সে এক মনে কাজ করছে, হঠাৎ মনে হলো টেবিলের ওপার প্রান্তে একটা আবছায়া সাদা মূর্তি দাঁড়িয়ে আছে। ডাইনিং রুমের লাইটটা অনেকটাই কমানো ছিল, ডিম লাইটটা জ্বলছিল মাত্র। আমার বন্ধু যখন মুখ তুলে সামনের দিকে তাকায় তখন কিছুই দেখতে পায় না। মনে মনে ভাবে হয়তো ল্যাপটপের উজ্জ্বল স্ক্রিনের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকার ফলে এই রকম হ্যালুসিনেশন হচ্ছে। তো সে আবার কাজে মন দেয়। এর কিছুক্ষণ পর ওই টেবিলের মধ্যে মনে হলো কেউ যেন জোরে জোরে ভারী কিছু একটা দিকে আঘাত করছে। মনে হচ্ছে হাতুড়ি দিয়ে বাড়ি মারলে যেমন শব্দ হয় ঠিক ওই রকমই একটা শব্দ হচ্ছে। ও তখন একটু ঘাবড়ে যায় যে এই রকম শব্দ কোথা থেকে আসছে। তারপরও নিজের ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে সামনের দিকে তুলে ধরে, দেখে কেউ নেই। টেবিলের চারিদিকে একবার ভালো করে দেখে, ভাবে হয়তো যে ওর স্ত্রী কোনো দুষ্টুমি করছে, তাই চারিদিকে ঘুরে দেখলো, কিন্তু কাউকেও কোথাও দেখতে পেল না। মনের ভুল ভেবে আবার কাজ করতে বসলো, কিন্তু কিছুক্ষণ পর আবার একই শব্দ শুরু হলো। তখন ও বাধ্য হয়ে ল্যাপটপ বন্ধ করে নিজের রুমে এসে শুয়ে পড়ল। ঘটনাটা কাউকে জানালো না। এর পরের ঘটনাটা ঘটে ওর স্ত্রীর সাথে। একদিন রাত 9টা নাগাদ ওর স্ত্রী রান্নাঘরে খাবার তৈরি করছে। করতে করতে একটা সময় ওর মনে হতে লাগলো ওর পাশে যেন কেউ একটা দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে। তারপরও চারিদিকে একবার মুখ তুলে তাকায়, কিন্তু কাউকেও দেখতে পায় না। কিছুক্ষণ পর ওই রান্নাঘরের মধ্যে একটা নুপুরের শব্দ শুনতে পায়। মনে হচ্ছে কেউ যেন নুপুর পরে রান্নাঘর থেকে অন্য একটা ঘরে হেঁটে চলে যাচ্ছে, আবার সেখান থেকে রান্নাঘরে হেঁটে হেঁটে আসছে। স্ত্রী ভাবে হয়তো ওর বর ওর সঙ্গে কোনো রকম দুষ্টুমি করছে, তাই কনফার্ম হওয়ার জন্য সে গিয়ে দেখলো তার বর তখন ল্যাপটপ নিয়ে অফিসের কিছু কাজ করে চলেছে। সেও তার স্বামীকে এইসব কোনো ঘটনা জানায় না, মনের ভুল ভেবে উড়িয়ে দেয়। একদিন আমার বন্ধুর সাথে আরও একটা ঘটনা ঘটলো। ওই দিনও আমার বন্ধু ল্যাপটপ নিয়ে অফিসের কিছু কাজ করছিল ডাইনিং রুমে বসে। তো ও একটা চেয়ারের ওপরে বসে টেবিলের ওপরে ল্যাপটপটা রেখে কিছু একটা কাজ করে যাচ্ছে। এমন সময় হঠাৎ কেউ যেন তার গলা চেপে ধরে চেয়ারের উপর থেকে ছুঁড়ে তাকে বেশ কিছুটা দূরে ফেলে দেয়। ছুঁড়ে ফেলার সময় ও যে চেয়ারটার উপরে বসেছিল ওই চেয়ারটা খুব জোরে পড়ে যায় এবং একটা জোরে শব্দ হয়। শব্দ শুনে ও স্ত্রী ঘর থেকে ছুটে এসে দেখে তার স্বামী মেঝেতে পড়ে আছে। কি ঘটেছে জিজ্ঞাসা করলে তখনও বলে যে আমি ওই চেয়ারটায় বসে ল্যাপটপে কিছু কাজ করছিলাম, হঠাৎ আমার মনে হলো কেউ আমাকে গলা চেপে ধরে ওই চেয়ার থেকে এত দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমার বন্ধু বেশ ব্যথা পায়। এরপরে এতদিন ধরে তাদের সঙ্গে যে ছোটোখাটো ঘটনাগুলো ঘটেছিল, যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিগুলো ঘটছিল, সেগুলো একে অপরকে জানায় এবং তারা দুজনেই শিওর হয় যে এই ফ্ল্যাটে কিছু একটা ঘটনা ঘটছে। একদিন আমার বন্ধু এবং স্ত্রী দুজনে মিলে ডাইনিং রুমে বসে টিভি দেখছে। ঘরের লাইটটা ডিম করা আছে, তো যে দেয়ালের টিভিটা লাগানো ছিল তার পাশেই একটা জানালা আছে, যেটা দিয়ে বাইরের কিছুটা অংশ দেখা যেত। হঠাৎ করে ঘরের ভেতরে যে ডিম লাইটটা জ্বলছিল সেটা বারবার জ্বলছে আর নিভছে। এই রকম কিছুক্ষণ হওয়ার পর দুজনেই ওই জানালার দিকে চোখ পড়ল। দেখলো একটা সাদা কাপড় পরা মূর্তি সেখানে দাঁড়িয়ে আছে আর তাদের দিকে তাকিয়ে বেশ ভয়ঙ্করভাবে হাসি দিচ্ছে। তারপরে
ঘরের যে লাইটটা বারবার জ্বলছিল আর নিভছিল সেটা পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং তারা আরও ভালোভাবে দেখতে পায় ওই মূর্তিটা তাদের দিকেই তাকিয়ে আছে এক দৃষ্টিতে। তারপরেই চোখের পলক ফেলতে যতটুকু সময় লাগে ওই সময়ের মধ্যে সেটা ওই জায়গা থেকে হাওয়ায় মিলিয়ে যায়। এই ঘটনার পরদিনই আমার বন্ধু ওই ফ্ল্যাটের যে ওনার তাকে ফোন করে এই সব ঘটনাগুলো বলে। তখন ফ্ল্যাটের ওনার তাকে আগে ঘটে যাওয়া ওই ইনসিডেন্টের কথাগুলো বলে। আমার বন্ধু তখন ওই ফ্ল্যাটের ওনারকে বলে যে আগে যদি আপনি এই ঘটনাগুলো আমাকে বলতেন তাহলে আমি হয়তো আপনার এই ফ্ল্যাটটা কোনো দিনই ভাড়া নিতাম না, কখনোই এই ফ্ল্যাটটা আমি ভাড়া নিতাম না, আপনার এটা বলা দরকার ছিল। উত্তরে তখন ফ্ল্যাটের মালিক বলে, দেখো বাবা, আমারও তো পেট আছে, আমাকেও খেয়ে দিয়ে বাঁচতে হবে। যদি আমি সবাইকে এই ঘটনাটার কথা বলতাম তাহলে হয়তো এই ফ্ল্যাটটা কেউ ভাড়াই নিত না। এরপরে আমার বন্ধুর সাথে ওই ফ্ল্যাটের ওনারের সাথে অনেকক্ষণ বেশ কথাবার্তা হয়। তারপর সে ফোন কেটে দেয়। তারপর ও একটা পুরোহিত ডেকে এনে বাড়িতে শান্তি সস্তায়ন গোছের কিছু একটা করায়। তারপর থেকেই এইসব ঘটনাগুলো এখন অতটার ঘটনা অনেকটাই কম। আমার বন্ধু এখনও ওই ফ্ল্যাটটাতে থাকে। এটা ছিল আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আশা করছি তোমার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সব বন্ধুদের সঙ্গে শেয়ার করো। নমস্কার। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা অবৈধ সম্পর্কে অনেক পরিবারই ধ্বংস হয়ে যাচ্ছে। ইদানিংকালে এই সমস্ত জিনিসগুলো আরও বেশি ঘটছে। সেই কারণে এমনই ভয়ঙ্কর মৃত্যু নেমে আসছে। ভালো করে দেখলে হয়তো দেখতে পাবে যে তোমাদের আশেপাশেও অনেক মানুষ হয়তো এই রোগে আক্রান্ত। এই রকম মৃত্যুর হাত থেকে বাঁচতে হলে হয়তো আগে এই মানুষগুলোকে ওই রোগের হাত থেকে মুক্ত করতে হবে। আজ এই কথাগুলো বললাম কারণ এই সমস্ত জিনিসগুলো দেখলে আমার খুবই হতাশ লাগে। যাই হোক, আজ প্রথম ঘটনাটা ওভারঅল তোমাদের কেমন লাগলো চটপট সেটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে ফেলো। তোমাদের কাছে এই রকম কোনো ঘটনা থাকলে সেই ঘটনাটা তোমরা খুব সহজে লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে পারো। কিভাবে পাঠাবে আরেকবার মনে করিয়ে দিই, prezchakro23@gmail.com মেইল করতে হবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে। আজকে দ্বিতীয় ঘটনাটা বেশ ইন্টারেস্টিং একটা ঘটনা আছে একটা কুকুরকে কেন্দ্র করে। আশা করছি তোমরা দ্বিতীয় ঘটনাটা পুরো শুনবে। আর দ্বিতীয় ঘটনার শেষে আগের ঘটনায় যারা যারা কমেন্ট করেছিল সেই কমেন্টগুলো আমি পড়ে শোনাবো। আশা করছি ততক্ষণ তোমরা আমাদের সঙ্গে থাকবে। চলো দেরি না করে আজকের দ্বিতীয় ঘটনাটা শুনে নেওয়া যাক। দাদা, আজ তোমাকে আমার সাথে ঘটে যাওয়া এক দুর্ঘটনার কথা শেয়ার করছি। ঘটনাটি তোমার কাছে যদি ভয়াবহ ও রোমাঞ্চকর মনে হয় অবশ্যই তোমার চ্যানেলে শুনিও। এর আগে একটা ঘটনা লিখে পাঠিয়েছিলাম, হয়তো ভালো লাগেনি বলে প্রচার করনি। না ভাই, তোমার পাঠানো ঘটনাটা 92 নম্বর এপিসোডে শোনানো হয়েছে, তুমি হয়তো মিস করে গেছো। তাই তুমি 92 নম্বর এপিসোডটা শুনে নিও। আর কিছু প্রবলেমের জন্য হয়তো আমাদের ঘটনাগুলোর নোটিফিকেশানটা সবার কাছে পৌঁছায়নি। তাই তোমার কাছে একটা অনুরোধ রইল, যারা যারা ঘটনাগুলো শুনছো তারা প্লিজ ঘটনাগুলোকে একটু বেশি করে শেয়ার করে দিও, যাতে ঘটনাগুলো সবার মধ্যে ছড়িয়ে যায়। এখন ঘটনায় যাচ্ছি। আমি তখন ক্লাস 7-এ পড়ি। গরমকাল, সকালে স্কুল হয়। স্কুল থেকে এসে দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে আছি। হঠাৎ ভুলুর ঘেউ ঘেউ চিৎকার, হয়তো বাড়িতে কেউ এসছে। ভুলু খুব জোরে জোরে চিৎকার করতে করতে বাড়ির গেট পর্যন্ত যাচ্ছে, আবার ফিরে আসছে। ভুলু মানে আমার পোষা কুকুর, বাড়ির সবার প্রিয়, আমার তো জান। নিজের হাতে খাওয়ানো, স্নান করানো সব কিছুই আমি করি। ও সকাল হতেই চা খাওয়া, ভাত খাওয়া সব কিছুই মানুষের মতন করে। অগত্যা দরজা খুলে বের হলাম। দেখি ভুলু দরজার গেটের সামনে দাঁড়িয়ে অনবরত ঘেউ ঘেউ করে চলেছে। বাড়ির বাইরে দেখি একটা কালো কুচকুচে এক চোখ কানা কুকুর ভুলুর দিকে তাকিয়ে রাগে গজগজ করে চাইছে। আমি বুঝতে পারলাম গেট বন্ধ বলে ওই কানা কুকুরটা ভুলুর কিছুই করতে পারছে না, না হলে এতক্ষণে ভুলুর 12টা বাজিয়ে ছাড়ত। কেননা ভুলুর দৌড় আমার জানা। ও অপরিচিত কাউকে দেখলে কেবলই চিৎকার করে। আজ পর্যন্ত কারোর সঙ্গে মারামারি করেনি বা কাউকে কামড়ায়নি। ও খুব শান্ত, কেবল চিৎকার করতেই জানে। আমি কানা কুকুরটাকে হৈ হৈ করে তাড়াতে চাইলাম, তবুও ও রাগে রাগে ভুলুর দিকে তাকিয়ে আস্তে আস্তে চলে গেল। দ্বিতীয় দিনে আবার একই ঘটনা।
এবার আমার খুব রাগ হলো। আমি ঘর খুলে একটা আধখানা ইটের টুকরো নিয়ে কুকুরটাকে মারলাম। কুকুরটা চলে গেল বটে, কিন্তু যাওয়ার সময় দেখলাম ওর চাহনিটা খুব ভয়ানক। ভাবলাম কুকুরটা মার খেয়ে আর আসবে না। আমি ভুলোর মাথায় হাত বোলাতে বোলাতে বাড়ি নিয়ে আসলাম। কিন্তু তৃতীয় দিন দেখি বেশ বড় রকমই ঝামেলা। কানা কুকুরটা গেটের বাইরে থেকে বেশ লাফালাফি করছে, আর এই দিক থেকেও ভুলুও বেশ লাফালাফি লম্ফঝম্প দেখাচ্ছে। আমি প্রবল রাগে তখন বাড়িতে পড়ে থাকা মোটা লাঠিটা নিয়ে বাড়ির পেছন দিক দিয়ে দরজা দিয়ে বেরিয়ে পা টিপে টিপে কুকুরটাকে মারবার জন্য যখন গেলাম, কিন্তু আশ্চর্যের বিষয় দেখি ওই এক চোখ কালো কুকুরটা আমার দিকেই ঘুরে দাঁড়িয়ে আছে। এর পরের রাতে আমি শুয়ে পড়ার পর স্বপ্ন দেখি যে ওই এক চোখ কানা কালো কুকুরটা জানলার সামনে দাঁড়িয়ে আমার দিকে বীভৎসভাবে তাকিয়ে আছে, আর তার এক চোখ দিয়ে যেন ইটের ভাটার মতন আগুন ছড়ছে, আর তার জিভ দিয়ে ঝরঝর করে লাল তাজা রক্ত পড়ছে। ওই দেখে আমার ভয়ে হাত পা জমে যাচ্ছে, আর সমস্ত অন্ধকার যেন আমার গলায় এসে আটকে গেছে। আমি চিৎকার করতে চাইছি, তবুও পারছি না। আর দেখছি ওই কালো কুকুরটার সামনে দু পা তুলে আমার দিকে ঝাঁপ দেওয়ার জন্য এগিয়ে আসছে। এমন সময় আমার ভুলু কোথার থেকে এসে ওর ওপরে ঝাঁপিয়ে পড়ল, আর দুজনে প্রচণ্ড ধস্তাধস্তি। তারপর আমি ভুলু ভুলু বলে জোরে চেঁচিয়ে উঠি এবং বিছানার পাশে রাখা টর্চ নিয়ে বেরিয়ে বাথরুমের দিকে গিয়ে হাত মুখ ধোয়ার জন্য যাই। কিন্তু যখন আমি বারান্দায় বেরিয়ে টর্চের আলোটা আঙিনায় ফেলি, দেখি রক্তাক্ত অবস্থায় আমার ভুলু কুল গাছের নিচে পড়ে পা ছুটছে, আর তার সমস্ত দেহে রক্তে ভেসে যাচ্ছে। আমি এই দেখে মা মা বলে চিৎকার করে পাশে মায়ের ঘরের দরজায় আঘাত করতে থাকি। মা তাড়াতাড়ি বাইরে এসে দেখে ভুলুর ওই অবস্থা। মা তখন বলে, কিভাবে হলো? আমি শুধু তখন বোবার মতন ভুলুর দিকে তাকিয়ে থাকি। মা শুধু এক গ্লাস জল নিয়ে ভুলুর মুখে ঢেলে দেয়, আর কয়েক সেকেন্ডের মধ্যে ভুলুর পা দুটো স্থির হয়ে যায়। এরপর একটা ছোট্ট কাঁপুনি দিয়ে ভুলুর রক্তে ভেসে যাওয়া শরীরটা নিস্তেজ হয়ে পড়ে। মা ঘর থেকে একটা সাদা চাদর নিয়ে ভুলুর দেহটাকে ঢেকে দেয়, আর বলে কাল সকালে পুকুর পাড়ে মাটি চাপা দিতে। আমি মাকে রাতের স্বপ্নে দেখা সমস্ত ঘটনাটা খুলে বলি। মা তখন আমার উপরে রাগ করে বলল, আগে কেন বলিসনি যে ওই কানা কুকুরটা বাড়িতে এসে এইভাবে উৎপাত করছে? পরদিন সকালে মা পাশের বাড়ির পিসিকে নিয়ে 2 গ্রাম পরে এক পীর বাবার কাছে যান এবং তাকে সমস্ত ঘটনাটা খুলে বললে পীর বাবা সব কিছু শুনে ওনাদের বসতে বলে। পাশের ঘর থেকে 4খানা কড়ি ও একটা চক নিয়ে মাটির ওপরে ঘষতে থাকে। পরে একটা ঘরে হাত রাখতে বলে। এরপরই তিনি কিছু দোয়া পড়েন এবং দেখেন যে একটা কড়ি ওই ঘরের দিকে এগিয়ে গিয়ে থেমে গেল। পীর বাবা এবার সমস্ত ঘটনাটা খুলে বলেন। ওই কালো কানা কুকুরটা আসলে একটা খারাপ জিনের আত্মা। ওই জিন কিছুদিন আগে বাড়ির উপর দিয়ে উড়ে যাচ্ছিল। তখন কোনো মেয়ে বারান্দায় বসে ভিজে চুল শোকাচ্ছিল। জিনের মনের বাসনা জেগে ওঠে। তখন সেই জিন নিচে নেমে আসে এবং ভুলুকে দেখতে পায়। ভুলু তাকে দেখে খুব চিৎকার চিল্লামিল্লি করতে থাকে। তখনকার মতন সে পালিয়ে যায়, কিন্তু সমস্ত রাগটা তার ভুলুর ওপরেই পড়ে। সেই থেকে সে ভুলুকে প্রাণে মারবার জন্য কালো কুকুরের বেশ ধরে আমাদের বাড়িতে আসতো। ভুলু বুঝতে পারে, তাই সে বারবার ওকে দেখে হয়তো আরও গর্জন করতে থাকতো। কিন্তু তৃতীয় দিনের রাতে ওই খারাপ জিন সত্যি সত্যি আমাকে মেরে ফেলবার জন্য জানলার সামনে আসে। কিন্তু ওই দিন ভুলু সব দেখে তার প্রাণ দিয়ে ওই কালো কুকুরটার সাথে লড়াই করে এবং সে তার প্রাণ দিয়ে আমার প্রাণ বাঁচায়। প্রিয় ভুলু, আমি তোকে কোনোদিনও ভুলতে পারবো না। আজও তোর কথা লিখতে গিয়ে আমার 2 চোখে জলে আবজা হয়ে উঠেছে। অবশ্য পীর বাবা একখানা তাবিজ দেন বাড়ির গেটের সামনে বেঁধে রাখবার জন্য, কিছু পানি পড়া দেন বাড়ির চারদিকে ছড়িয়ে দেওয়ার জন্য। তো দাদা, এই ছিল ঘটনা। খুব আশা নিয়ে লিখলাম। অবশ্যই তোমার চ্যানেলে তোমার সুমধুর আওয়াজে ঘটনাটা আমাদের সবাইকে শোনাবে। শেষ করলাম। তুমি এবং তোমার চ্যানেলের সকলকে আমার শুভেচ্ছা রইল। আবুল হোসেন, বান্দ্রা, মুম্বাই। আবুল হোসেন, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরপর এত সুন্দর 2টি ঘটনা সাজিয়ে গুছিয়ে পাঠাবার জন্য। আমি অবশ্যই তোমার ঘটনাটা সবার সাথে শেয়ার করব, আর তুমি শুনে থাকলে কমেন্ট করে আমাকে তাড়াতাড়ি জানিয়ে ফেলো।
আমরা সবাই জানি কুকুর হচ্ছে মানুষের সবচেয়ে প্রিয় বন্ধু। তাই এই ঘটনাটিতে আমরা দেখতে পেলাম যে কুকুরটা তার নিজের প্রাণ দিয়েও তার মালিকের জীবন বাঁচিয়ে গেল। আজ কিন্তু আমরা দুটো ইউনিক ঘটনা শুনে নিলাম। এই রকম ঘটনা আমরা আরও বেশি করে শোনাতে চাই। তোমাদের কাছে যদি কোনো রকম কালো জাদু বা হসপিটালে ঘটে যাওয়া ঘটনা বা কোনো মর্গের ঘটনা বা কোনো অ্যাম্বুলেন্স ড্রাইভারের সাথে ঘটে যাওয়া ঘটনা থাকে, সেই সমস্ত ঘটনাগুলো খুব রেয়ার কালেকশন। যদি এই রকম ঘটনা তোমাদের কাছে থাকে বা তোমাদের সঙ্গে ঘটে যাওয়া এই রকম কোনো ঘটনা থাকে, সেই ঘটনাগুলো আমাদেরকে চটপট পাঠিয়ে ফেলো। তাহলে আমি সেই সমস্ত ঘটনাগুলো তোমাদেরকে এবং প্রেতচক্রের সকল বন্ধুদের উপহার দিতে পারবো। এর আগের এপিসোডে কয়েকজন বন্ধু আমাদেরকে কিছু কমেন্ট করেছিল, সেই কমেন্টগুলো এবার একটু পড়ে নেব। সুদেশনা সিনহা রায় তিনি কমেন্ট করেছে দুটি ঘটনার। প্রথম ঘটনাটা এক্সিলেন্ট, 100-এ 100। ফার্স্ট ঘটনাটাতে কাউকে মেরে দেয়নি, তাই ভীষণ ভালো লাগলো। আর আপনি ভাই সাবধানে থাকবেন, ধন্যবাদ আপনাকে। তারপর কমেন্ট করেছে মধুমিতা দে, দারুণ হয়েছে গল্পটা। এবার দেখতে পাচ্ছি আকাশ মণ্ডল কমেন্ট করেছে, দাদা আরও ভয়ের গল্প চাই। অবশ্যই তোমাদের কাছে যদি কোনো ভয়ের গল্প থাকে, ঘটনা থাকে, সেই ঘটনাগুলো তোমরা লিখে আমাদেরকে পাঠিয়ে দাও, সেই ঘটনাগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাবো। তারপর কমেন্ট করেছে এমডি মঞ্জু, খুব ভালো লাগছে ভাই, আমরা গাজীপুরের ছেলে, ঢাকা বাংলাদেশ থেকে। এরপর কমেন্ট করেছে এমডি রাজন, ভিডিওটা না দেখে লাইক ও কমেন্ট করে দিলাম, জানি ভিডিওটা অনেক ভালো হবে। শুধু কমেন্ট আর লাইক নয়, ঘটনাটা পুরো শুনতে হবে, তবেই আমাদের প্রেতচক্র পরিবার আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবে। ধন্যবাদ তোমাদের সবাইকে কমেন্ট করে আমাদেরকে তোমাদের মূল্যবান মতামত জানাবার জন্য। এর আগের এপিসোডটা সোমবার আপলোড করতে পারিনি, তার বদলে আমি মঙ্গলবার আপলোড করেছিলাম, কারণ সোমবার আমার শরীরটা ভীষণ খারাপ ছিল। এখন মোটামুটি সুস্থ আছি। তোমরা অনেকেই কমেন্টে আমার খোঁজ খবর নিয়েছো, এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা যে আমাকে এতটা সাপোর্ট করো, এতটা ভালোবাসো, তোমাদের সঙ্গে নিয়ে পথ চলার আগ্রহটা আরও অনেক গুণ বেড়ে গেল। যারা কমেন্ট করেছে হয়তো অনেককেই আমি রিপ্লাই দিতে পারিনি, সেই কারণে দুঃখিত। আর একটা কথা সবসময় মনে রাখতে হবে, প্রেতচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক ঘটনাকে সমর্থন করে না। প্রেতচক্র কোনো ঘটনাকে যাচাই করে না। প্রেতচক্রের কাজ শুধুই তোমাদের মনোরঞ্জন করা। তাই আশা করব তোমরা খোলা মনে পুরো ঘটনাটা শুনবে। বিশ্বাস করা বা না করা, ইটস আপ টু ইউ। আজকের এপিসোড এইখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী 97 নাম্বার এপিসোডে সোমবার আরও কিছু নতুন ভৌতিক ঘটনার সাথে। বারবার যে কথাটা বলি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্রেতচক্রের ঘটনাগুলো শুনতে থেকো। নমস্কার।